প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকাল রোববার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তার ফেসবুক পোস্টে। আর সেই মন্তব্যগুলো নতুন বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে। তো সেখানে যাওয়ার আগে, এইসব বিষয়ে বিস্তারিত আলাপ করবার আগে একটু পেছনে ঘুরে আসতে চাচ্ছি। প্রিয় দর্শক, গত 17 অক্টোবর শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আর সেখানে প্রায় সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং শুধু অংশগ্রহণই করেনি, তাদের প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করেছে। উপস্থিত ছিল না শুধু নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আর তারা যে উপস্থিত থাকবে না সে বিষয়ে আমরা আগেই লক্ষণ দেখতে পেয়েছিলাম। মঙ্গল বুধবার থেকেই আমরা কিছুটা জেনেছিলাম যে তারা আলোচনায় সেই স্বাক্ষর অনুষ্ঠানে নাও থাকতে পারেন, এবং শুক্রবার শেষ রাতে কিংবা বৃহস্পতিবার দিবাগত রাতে রাত 2টায় তারা তাদের মিডিয়া থেকে জানানো হয় যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে থাকছেন না। তো বৃহস্পতিবার এই গভীর রাতে আমরা আরেকবার কনফার্মড হয়ে গেলাম যে তারা থাকছেন না। আর বাংলাদেশ জামায়াত ইসলামীও কিন্তু তারা আগে থেকে বলছিল যে তারাও থাকবে না, কারণ তাদের দাবিগুলোর অনেকগুলোই পূরণ হয়নি এবং তারা একটা দোটানার মধ্যে ছিলেন, এক ধরনের দোলা চলেছিলেন যে এই দাবিগুলো পূরণ হবে কিনা আদৌ, আর স্বাক্ষর অনুষ্ঠান তাদের জন্য কতটুকু সুফল বয়ে আনতে যাচ্ছে। তো এই জন্যে তারাও দ্বিধার মধ্যে ছিলেন এবং তারা তাদের সেই দ্বিধা প্রকাশ করছিলেন যে তারা থাকবেন না জামায়াত ইসলাম। তো শেষ পর্যন্ত জামায়াত ইসলাম ছিল এবং তারা স্বাক্ষর করেছে। আর বিএনপি তো থাকবে সেটি আমরা আগেই জানতাম। বিএনপির সব চাওয়াগুলো পূরণ হয়েছে আপাত দৃষ্টিতে। আর আমি সেই স্বাক্ষর অনুষ্ঠান নিয়েও একটি কন্টেন্ট বানিয়েছিলাম, আমার চ্যানেল থেকে আপলোড করেছিলাম। সেখানে আমি অন্য দলগুলোর এক ধরনের সমালোচনাই করেছিলাম, বিএনপি ছাড়া, কারণ বিএনপি অংশগ্রহণ করবে সেটা তো আমাদের জানাই ছিল। জামায়াত ইসলাম তারা জাস্টিফাইবলি সেই অনুষ্ঠানে ছিল এবং স্বাক্ষর করেছে কিনা আমি সেই প্রশ্নটি তুলেছিলাম আগের কন্টেন্টে। আমার কাছে মনে হয়েছিল যে জামায়াতের পিআর নিয়ে কোনো ফয়সালা হয়নি এবং হবার সম্ভাবনাও যে আছে তেমন কোনো নিশ্চয়তা নেই। তো তারপরও জামায়াত ইসলাম ঠিকঠাক সেখানে অংশগ্রহণ করলো, তার নেতৃবৃন্দ, এবং তারা সনদে স্বাক্ষর করলেন। যদিও জামায়াতের ব্যাপারেও আমাদের আশঙ্কা ছিল যে তারা হয়তো শেষ পর্যন্ত বেঁকে বসবেন, স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন না। তো জামায়াত সেটি করেনি, তারা সেখানে ছিলেন এবং স্বাক্ষর করেছেন। শুধু এনসিপি সেখানে ছিলেন না এবং স্বাক্ষর করবার তো প্রশ্নই উঠে না। আর সেখানে উপস্থিত থাকা রাজনৈতিক দলগুলির মধ্যে সবগুলো দলই স্বাক্ষর করেছিল, কিন্তু গণফোরাম উপস্থিত ছিল বটে, কিন্তু স্বাক্ষর করেনি তাদের কোনো প্রতিনিধি। বাট পরবর্তীতে তারা আবার স্বাক্ষর করেছে, কারণ আমরা জানতাম জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বেড়েছে, এই মাসের 31 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। আর এই মেয়াদের মধ্যে গণফোরাম ইঙ্গিত দিয়েছিল তারা যদি পরবর্তীতে মনে করে তারা মাইন্ড চেঞ্জ করতে পারে, তারা করতেও পারে। তো সেই জন্য তারা পরে করেছে, সেদিন করেনি। তো এখন এনসিপি যে অংশগ্রহণ করলো না, এটি নিয়ে নানা রকম কথা আছে, পক্ষে বিপক্ষে করা কি ঠিক ছিল, দরকার ছিল কিনা, এই যে করলো না তাতে কী ধরনের ক্ষতি হতে পারে, নানা রকম কথা চলছে। তো এরই মধ্যে গতকাল নাহিদ ইসলামের যে মন্তব্যগুলো জামায়াত ইসলাম সম্পর্কে, এই মন্তব্যগুলো নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। তো একটু ঘুরে আসি তার পোস্ট। গতকাল রোববার নাহিদ ইসলাম তার পোস্টে জামায়াত ইসলাম সম্পর্কে এক্স্যাক্টলি কী মন্তব্য করেছিলেন। আচ্ছা, নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে গতকাল রোববার বলেন, জামায়াতে ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন, জামায়াতে ইসলামীর কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন, যেটিকে পিআর বলছি আমরা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। খুবই গুরুতর কথা এবং গুরুতর অভিযোগ। একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআরের দাবি তোলা হয়েছে। আচ্ছা, সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে
উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অভিযোগ খুবই গুরুতর। নাহিদ ইসলামের বক্তব্যটি ভাষার মারপেঁচে বেশ কঠিন, এটির পাঠোদ্ধার করা বেশ কঠিন আমি বলবো। আর তিনি যে আসলে কি বোঝাতে চেয়েছেন আমি নিজেও দ্বিধায় পড়ে গেছি। আরেকটু খোলাসা করে বললে কিংবা সহজ ভাষায় বললে আমাদের হয়তো বুঝতে সুবিধা হতো। আমি নিজেই কনফিউজড আসলে এই ভাষার মারপেঁচ সত্যিকার অর্থে কী বোঝায়। তো তিনি বলছিলেন যে তারা নিজেরাই একটি আন্দোলন এরকম গড়ে তুলতে চেয়েছিলেন, জামায়াত এবং তার সহযোগীরা সে আন্দোলন হাইজ্যাক করেছে। এই কথাটি ঠিক বোঝা গেল না। তারা যদি এমন একটি আন্দোলন সার্বিক পিআর সহ গড়ে তুলতে চেয়েই থাকেন তাহলে তুললেন না কেন? কে বাধা দিয়েছিল বা কী কারণে তুলতে পারলেন না সে আলোচনা তিনি করলেন না। না করে এই মন্তব্যটি আমি পাইকারি একটি মন্তব্য মনে করি। নাহিদ ইসলাম সম্পর্কে আমাকে এমন কথা বলতে হবে আমি ভাবিনি। আমাকে খারাপ লাগছে আমার এই কথা বলতে, বাট আমাকে সত্য উচ্চারণ করতেই হবে। নাহিদদের এই দলটিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আমি পছন্দ করি। এই তরুণদের আমি ভালোবাসি, কারণ তাদের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য আমরা হাসিনাকে খেদাতে পেরেছি। তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। তাই তাদের এই দলটির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। এই দলের সব নেতৃবৃন্দের প্রতি আমার দুর্বলতা আছে। এবং শুধু এনসিপি না, অন্যান্য প্ল্যাটফর্মে যারা ছড়িয়ে ছিটে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ, তাদের সবার প্রতি স্নেহ, ভালোবাসা, ভালো লাগা, সব রকমের অনুভূতি আছে। তাই নাহিদ ইসলাম সম্পর্কে আমি এখন সমালোচনাই করতে হবে আমাকে। তার এই বক্তব্য সুস্পষ্ট হয়নি, খুবই অস্পষ্ট, ঘোলাটে, ধোঁয়াশাপূর্ণ এবং ব্যাখ্যাটি ঠিকভাবে তিনি দিতে পারেননি বা দেননি। তো ঠিক বোঝা গেল না কেন তারা আন্দোলন গড়ে তোলেননি যেরকম তিনি চেয়েছিলেন, পিআর সহ সার্বিক। আর জামায়াত কীভাবে এটি ছিনতাই করলো, হাইজ্যাক করলো, এটিও আমি এই বিষয়ে ক্লিয়ার হতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা পেরেছেন কিনা পারলে দয়া করে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো দর কষাকষির হাতিয়ার হিসেবে জামায়াত পিআরকে ব্যবহার করেছে। তো আমি ব্যক্তিগতভাবে এটি মনে করছি না, কারণ জামায়াতের পিআর বিষয়ক একটি দাবি তো থাকতেই পারে। আর সুস্পষ্টভাবে পিআরে তারা এমফেসাইজও করতে পারে একটি বিশেষ দাবি। অন্যান্য দাবির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হতে পারে তাদের জন্য। আর সেই দাবিতে তারা একমত থাকতে পারে। এবং এটি তো আমরা সবাই জানি, তারা পিআরের উপরই বেশিরভাগ জোর দিচ্ছিলেন, খুব বেশি তারা জোরারোপ করছিলেন পিআরের উপর। তো সেই জন্যে এইটি দর কষাকষির হাতিয়ার কিংবা এটি একটি সূক্ষ্ম প্রতারণা এরকম অভিযোগ করাটা অনুচিত হয়েছে নাহিদ ইসলামের, মোটেই ঠিক হয়নি আমি বলছি। আমি নিজেই শুক্রবারের পরে আমি মন্তব্য করেছিলাম আমার কন্টেন্টে যে জামায়াত যে সই করলো এই জুলাই সনদে, স্বাক্ষর করলো, কি বুঝে করলো, তাদের দাবি পূরণ হয়েছে কিনা, তাদের পিআর বিষয়ে কী সিদ্ধান্ত আসছে, আদৌ কোনো সিদ্ধান্ত আসবে কিনা। তো এই প্রশ্ন কিন্তু আমি তুলেছিলাম, কিন্তু তাই বলে আমি এমন অভিযোগ করতে পারি না যে জামায়াত প্রতারণা করেছে জাতির সঙ্গে। এইটি কিন্তু বলা যাচ্ছে না, বলা যাবে না কোনোভাবেই। এমনকি এই কথা আমি বিএনপি বিষয়ে বলতে চাই না। আমি কথাটি এভাবে বলতে চাই যে বিএনপির অধিকাংশ চাওয়া পূরণ হয়েছে। যেমন তারা জুলাই সনদের বিষয়ে তাদের আশঙ্কা ছিল যে তাদের নোট অফ ডিসেন্টগুলো থাকবে কিনা চূড়ান্ত ভার্সনে। তারা বলছিল নোট অফ ডিসেন্ট থাকতে হবে, থাকলে আমরা থাকবো এবং সই করব। আছে, সো তারা খুশি। তারা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে না বলে বসে আছে। অর্থাৎ এটি এক ধরনের নাই, হ্যাঁ বলা রিলাক্টেন্টলি মানে না, যেটিকে আমরা ফর্মালি বলছি নোট অফ ডিসেন্ট। তো 9টি বিষয়ে বোধহয় 9টি বা 10টি গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট তাদের। তো এগুলো সহ জুলাই সনদ, তার মানে আসলে সনদের হাত পা অনেকখানি ছাঁটা হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ। একটি দুর্বল সনদ হলো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট থাকা মানে। আর এটি তো আমরা বুঝতেই পারছি, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, যদি, কেন এই বিষয়ে কিচ্ছু বলা যায় না, আগাম কিচ্ছু বলবার সুযোগ নেই। বিএনপি সরকার গঠন করতে পারলে এই নোট অফ ডিসেন্ট সহ যে বিষয়গুলো আছে সংবিধান সংস্কার বিষয়ক, তারা এই বিষয়গুলো প্রতিপালনে বাধ্য না। এই বিষয়গুলো মেনে চলতে, এই দাবিগুলো পূরণ করতে জনগণের তারা বাধ্য না। তাই তারা এটি করবে না হয়তো।
তাই তাদের এতগুলো নোট দিয়েছেন। তো বিএনপি খুশি, তাই তারা হাজির ছিলেন, নেতৃবৃন্দ তারা সাইন করেছেন হাসতে হাসতে, স্বাভাবিক। আর জামায়াতের ব্যাপারে আমি প্রশ্ন তুলছিলাম যে তাদের দাবি পূরণ হয়েছে কিনা, না হলে তারা কিভাবে করলেন, এই প্রশ্নটি আমার কিন্তু ছিল। আচ্ছা, তো এখন জনাব নাহিদ কেন এমন মন্তব্য করলেন, করা ঠিক হয়েছে কিনা, আর এইভাবে জামায়াতের সঙ্গে কনফ্রন্টেশনে গিয়ে একটি যুদ্ধংদেহী অবস্থায় গিয়ে তাদের অ্যাচিভমেন্ট কি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কি অর্জন করবে, সম্পর্ক তো হলো, অর্জনটি কি এখানে? যদি জামায়াত সম্পর্কে এমন মন্তব্য করে কোনো অর্জন হতো, আমি ধরে নিতাম যে আচ্ছা ঠিক আছে, করেছে। আচ্ছা, আর এই মন্তব্যে জামায়াতকে ঠেলে দেয়া হলো বৈরিতার দিকে, এবং জামায়াত থেকেও বক্তব্য আসলো। গতকালই রাতে এসেছে জামায়াত থেকে বক্তব্য। আচ্ছা, গতকাল রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, জনাব এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাতে একটি বিবৃতি দিয়েছেন। আর তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। আমি তার সঙ্গে শতভাগ একমত। এই বক্তব্য অবশ্যই অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। যা কিছু অস্পষ্ট সেটাই বিভ্রান্তিকর। আচ্ছা, জামায়াত ইসলামের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তার সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। আচ্ছা, তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। বালখিল্য শব্দটি আমারও প্রিয় একটি শব্দ, আমার বিভিন্ন কন্টেন্টে আমি ব্যবহার করি। আমরা শিশুতোষ বা ইংরেজিতে চাইল্ডিশ বলি যাকে, আরেকটি বাংলা হলো তার বালখিল্য, অর্থাৎ মেচিউর লোকের কাছ থেকে এরকম বক্তব্য আশা করা যায় না। তাই বক্তব্যটিকে জনাব জুবায়ের, জামায়াতের প্রতিনিধি, তিনি বলছেন যে এটি বালখিল্য হয়েছে, চাইল্ডিশ বক্তব্য হয়েছে। আচ্ছা, জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজী নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। নাহিদ ইসলামকে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকবার জন্যে আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এহসানুল মাহবুব। আচ্ছা, আর আমার পছন্দের দল, আমার প্রিয় তরুণদের একজন জনাব নাহিদ ইসলাম, আমিও তাকে আহ্বান জানাবো ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় তিনি আরও সতর্ক হবেন আর বক্তব্যে ভাষা ব্যবহারে অস্পষ্টতা পরিহার করে চলবেন। ডিরেক্ট কথা বলবেন, ডিরেক্ট ভাষায়, সহজ ভাষা, যাতে সবাই বুঝতে পারি আমরা এবং কোনো রকম বিভ্রান্তি তৈরি না হয় সেই জন্যে। আর অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের আগ পর্যন্ত সম্পর্কটি প্রায় দা কুমড়ো বা সাপে নেউলে হয়ে গিয়েছিল অনেকটা। লন্ডন বৈঠকের পর অন্যরকম পরিস্থিতি হয়। তো তখন লন্ডন বৈঠকের আগে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে ডক্টর ইউনূসের সঙ্গে আমরা যদি শত্রুতায় যাই, আমরা যদি তাকে অ্যান্টাগোনাইজ করি, তাহলে আমাদের কি অর্জন, আমরা কি অর্জন করব? চমৎকার একটি প্রশ্ন তিনি করেছিলেন। কারণ বিএনপি নেতৃবৃন্দের প্রায় সবাই, এমনকি তারেক রহমান পর্যন্ত, আমি বলবো না বুঝে অধ্যাপক ইউনূসকে ছোট করবার চেষ্টা করছিলেন, তার সঙ্গে একটি কনফ্রন্টেশন তৈরি করেছিলেন, যুদ্ধংদেহী অবস্থা, না বুঝে। এবং তাতে করে দেশের পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছিল। বিএনপি যত এগুলো করছিল তখন ফেসিবাদী শক্তি আরও বেশি জোরালো হয়ে উঠছিল। আর এটি হবে স্বাভাবিক। এটি তখন তাই খালেদা জিয়া যে ওয়াইজ, তিনি তার উইজডম এখানে দেখিয়েছেন। তিনি বলেছেন যে আমরা কি পাচ্ছি অধ্যাপক ইউনূসকে অ্যান্টাগোনাইজ করে। তো এই প্রশ্নের উত্তর বিএনপির নেতৃবৃন্দ দিতে পারেনি এবং তারপর থেকে তারা অধ্যাপক ইউনূসের উপর আর আক্রমণাত্মক হয়নি আগের মতো। তাই নাহিদ ইসলামের প্রতি আমার প্রশ্ন থাকবে, আমার এই প্রিয় দলটির তরুণদের প্রতি প্রশ্ন থাকবে, নেতৃবৃন্দের প্রতি প্রশ্ন থাকবে, জামায়াত ইসলামের সঙ্গে একটি কনফ্রন্টেশন তৈরি করে কি লাভ হবে এনসিপির? কি অর্জন করবে তারা? বরং তারা যে তাদের মতো করে চলছে, তারা যে স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে হাজির থাকেনি, আমি তাতে অখুশি হইনি। তারা এমন একটি স্ট্র্যাটেজি নিতেই পারে, এটি একটি স্ট্র্যাটেজিক ডিসিশন, কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে তারা এটি। এবং তারা তাদের দাবি পূরণ না হলে
যেই দাবিতে তারা থাকলেন না, তাদের মূল দাবিটি ছিল আইনি ভিত্তি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো না। তারা সংবিধান ঘোষণাও চেয়েছিলেন, সাংবিধানিক একটি ঘোষণা, যেটি অধ্যাপক ইউনূসের কাছ থেকে তাদের প্রত্যাশা ছিল, সেইটিও হয়নি। তাই তারা যাবেন না বলেছেন। তো তাদের জায়গাটি পরিষ্কার। যে যত কথাই বলুক, অনেকে বলার চেষ্টা করছে তারা না গিয়ে ভুল করেছে, তারা অপাঙ্ক্তেয় হয়ে যাবে, তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, এগুলো বাজে কথা। আমি এগুলো মানছি না। তারা তাদের আদর্শের জায়গাটিতে স্থির থাকতে পারেন এবং স্থির থেকে তারা যাননি, তাদের সিদ্ধান্ত ঠিক আছে। আবার যদি এখন তাদের কথাবার্তা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, 31 তারিখ পর্যন্ত শেষ দিন আছে, কথাবার্তায় যদি তারা আশ্বাস পান তারা আবার সাইন করবেন, যে কোনো সময় করতে পারেন সেটি। সো হয়ে গেল বিষয়টি। তাই শুক্রবারে না গিয়ে তারা বিরাট কিছু মিস করেছেন, অনুচিত হয়েছে, এরকম কিছুই না। বরং তারা বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন, না থেকে না গিয়ে সরকারকে চাপের মুখে রেখেছেন, নিঃসন্দেহে আমি বলবো। আচ্ছা, সেটি ভিন্ন হিসেব। তাই বক্তব্য প্রদানে সতর্ক হতে হবে। অহেতুক কারোর সঙ্গে কনফ্রন্টেশন দরকার নেই, অহেতুক প্রয়োজন না হলে। এই দাবি এবং এই অনুরোধ আমার তাদের প্রতি থাকবে। ধন্যবাদ প্রিয় দর্শক, এবং এনসিপির নেতৃবৃন্দকে ধন্যবাদ আমার কথা শুনবার জন্যে। ভালো থাকবেন সবাই।